কি কারণে আপনার মনে হলো মনে হয় যে একটি মীমাংসিত ইস্যু সেটি আবার সামনে কেন এসেছিল? তারুণ্যকে এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছিল কিনা? প্রথমেই জানতে চাই যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখনও কিন্তু এক ধরনের সংঘাতময় পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর উগ্রতার কারণে বলা চলে যে তৈরি হয়েছিল। সেই আন্দোলনে আপনি ছিলেন। 2018 থেকে 24 প্রথমত জানতে চাই যে একটু শুরুতে যাই যে কি কারণে আপনার মনে হলো মনে হয় যে একটি মীমাংসিত ইস্যু সেটি আবার সামনে কেন এসেছিল? আমরা আসলে সেই মুহূর্তে যেটা বুঝতে পারছিলাম যে এই সরকার তারা তো এবার কিভাবে নির্বাচন করে ক্ষমতা এসেছে, এটা তো কোনো নির্বাচনই ছিল না। আমি এই নির্বাচনের সময় আমাকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্য থেকে এই সরকারের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্টেপ ডাউন স্লোগান দিয়েছিলাম। তো এরকম একটা ছল ছাত্রীমূলক নির্বাচন করে একটা সরকার তারা ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে কি থেকে যাওয়াটা তো এত সহজ বিষয় না। তো মানুষের মাঝেই তরুণদের ভিতরে ক্ষোভ ছিল, তরুণদের ভিতরে রাগ ছিল, তারা তাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া অধিকার সেটি তারা প্রয়োগ করতে পারছে না এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্নীতি পরায়ণতা, সেই যে বিষয়গুলো আসলে বিশেষ করে ঠিক সেই সময়ের আগে দেখবেন যে সাবেক সেনাপ্রধান আজিজ এবং পুলিশ প্রধান বেনজির এবং ডিএমপি কমিশনার তাদের দুর্নীতির বিষয়গুলো ফলাভাবে মানুষের সামনে বের হয়ে আসছিল। তখন আমরা যেটা বুঝতে পারলাম তখন যে সরকার আসলে এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্যই আসলে একটা মীমাংসিত বিষয়কে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে সেটিকে তুলে নিয়ে আসলেন, ছাত্রদেরকে মাঠে ছেলে দেওয়া। কিন্তু সেটি আসলে তো শেষ পর্যন্ত এখন বুমেরাং হয়ে গেল। আরেকটা বিষয় জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে তারুণ্যের কিন্তু একটা নিজস্ব শক্তি আছে এবং তারুণ্য কিন্তু সবসময় স্বাধীনতা চায়, কথা বলতে চায় এবং তার মত প্রকাশের স্বাধীনতা চায়। গত 15 বছর ধরে বা 16 বছর ধরে যেভাবে মত প্রকাশের স্বাধীনতাকে দমিয়ে রাখা হয়েছে সেটি সর্বক্ষেত্রেই, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং এই বিষয়টিকে আসলে তারুণ্যকে এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছিল কিনা? অবশ্যই। দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই দেশের স্বাধীনতার ইতিহাসের প্রেক্ষাপটটা আসলে কি, 1952 সালের ভাষার জন্য এই তরুণরা জীবন দিয়েছিল। যখন সেই কার্জন হলে পাকিস্তানি শাসক তিনি বলেছিলেন যে উর্দু এবং উর্দুই হবে বাংলার এই পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেখানেই কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছিল যে না না না, উর্দু রাষ্ট্রভাষা হবে না, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা ভাষা। আমাদের যারা দেশ পরিচালনা করছেন তাদের এই ইতিহাসগুলো কিন্তু অজানা নয়, কিন্তু তারা কেন যেন মাঝে মাঝে তারা ভুলে যায়। তরুণদের যে অদম্য চেতনা এবং তাদের যে দেশপ্রেম, একদম নিষ্কণ্টক পবিত্র দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের যে একটা ভালোবাসা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে যে তাদের একটা চিন্তা এবং স্যাক্রিফাইসের জায়গা, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপনি যুগে যুগে দেখবেন। 52 ভাষা আন্দোলন, 69-এর সময় যে গণ অভ্যুত্থান হয়েছিল কারা করেছে? এই তরুণ যুবকরা। 71-এর মুক্তিযুদ্ধকে কারা সুসংগঠিত করেছে? এই তরুণ যুবকরাই কিন্তু সুসংগঠিত করেছিল। এবং তারপরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কারা সেটাকে সুসংগঠিত করেছিল? কারা জীবন দিয়েছিল? এই তরুণরা। 2007 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের পতন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পেছনে এই যে তরুণদের যে ভূমিকা, এটি আসলে তরুণদের জায়গা থেকে এই জন্যই সম্ভব হয় কারণ এই তরুণ ছাত্র যুবকদের ভিতরে দেশপ্রেমটা একটা পবিত্র প্রেম হিসেবে কাজ করে, তাদের ভিতরে ব্যক্তি স্বার্থ অনেক তুচ্ছ থাকে। দেখেন, এই যে একটা বৃহৎ মুভমেন্ট গেল, এই মুভমেন্টে 18 সাল থেকে যে মুভমেন্টের ধারাবাহিকতার যে সূচনা, এই যে নেতৃবৃন্দদেরকে বা তরুণ চেহারাগুলোকে আপনারা সামনে দেখেন, তারা কথা বলে, তাদেরকে তো বিভিন্নভাবে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো আপনারা দেখেছেন। তারা বলেছে আমি কিন্তু এই যে গত মাসের 28 তারিখ আমাকে মোহাম্মদপুর হাজিম সোসাইটির 6 বাইতুল ওয়াহাব জামে মসজিদের দোতলা থেকে র্যাব তুলে নিয়ে গেছিল। দীর্ঘ 3.5 ঘন্টা তারা আমাকে মানসিকভাবে সেখানে প্রচণ্ড রকমের টর্চার করেছে, ভয়ভীতি দেখিয়েছে। এরকম অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকেই পরিবার, আন্দোলনকারী নেতৃবৃন্দ যারা আছে অনেকেরই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হয়েছে, অনেককেই জীবনের হুমকি দেওয়া হয়েছে এবং অনেকেই যারা আমরা নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা আন্দোলনে ছিলাম, কাজ করেছি, দেখা গেছে যে আমাদের পাশের জন তার বুকে গুলি লেগে সে পড়ে গেছে, তারপরেও কিন্তু তরুণরা কিন্তু থেমে যায় নাই। কেন? কারণ দেশের প্রতি তরুণদের যে একটা ভালোবাসা এবং তরুণদের যে পিছুটান না থাকা, এই কারণে বাংলাদেশের পরম্পরার ইতিহাসগুলো তরুণরা রচনা করতে পেরেছে।